দেখো সবাই, তা আগের তিনটে ভিডিওতে 4-এর সি পর্যন্ত অঙ্ক, মানে ইংরেজি ইংলিশ মিডিয়ামের 4-এর সি এবং বাংলা মিডিয়ামের 4-এর গ পর্যন্ত অঙ্ক আমরা করে ফেলেছি। এবার আমরা বাকি 4-এর দাগের আর যে দুটো বাকি অঙ্ক আছে সেই দুটো অঙ্ককে এই ভিডিওতে করব। প্রথম অঙ্ক কি আছে? 4-এর ঘয়ের অঙ্ক আছে, আমি একটি সম্পত্তির 2/3 অংশ, আমি একটি সম্পত্তির 2/3 অংশের 3/5 অংশ কিনলাম। আমার অংশের 4/5 অংশ আমি 1,80,000 টাকায় বিক্রি করলাম। সম্পূর্ণ সম্পত্তির দাম কত? তাহলে আমি কিছু সম্পত্তি কিনেছি এবং গোটা সম্পত্তি বিক্রি না করে তার কিছু অংশ আমি বিক্রি করেছি। তাহলে আমি আগে দেখি যে আমি কিনেছি কত। 4-এর ঘ, তাহলে আমি সম্পত্তি কিনেছি কত না 2/3 3/5 অংশ। তাহলে 2/3 এর 3/5 অংশ সমান 3 বাদ 2/5 অংশ। 2/5 অংশ। এবার বলেছে আমি বিক্রি করেছি কত না আমার অংশের 4/5 অংশ। তাহলে আমার কত? আমি যেটা কিনেছি সেটাই আমার অংশ, তাহলে 2/5 অংশ আমার, এবং এখান থেকে এর 4/5 অংশ আমি বিক্রি করছি। তাহলে আমি বিক্রি করেছি 2/5 এর 4/5 অংশ সমান 4 দুগুণে 8, 5 5-এ 25, 8-এর 25 অংশ। এবার বলেছে এই যে পরিমাণটা আমি বিক্রি করেছি তার দাম হচ্ছে 1,80,000 টাকায় বিক্রি করেছি। ভালো কথা। তাহলে 8-এর 25 অংশ সম্পত্তির দাম 1,80,000 টাকা। 1,80,000 টাকা। এবার চেয়েছে এক অংশ সম্পত্তির দাম কত। এখানে সম্পত্তির অংশ বাড়লে দাম বাড়বে, অংশ কমলে দাম কমবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি 8-এর 25 অংশ থেকে এক অংশে যাচ্ছি, তাহলে আমি গুণ করছি না ভাগ করছি, এইটা আগে আমাকে বুঝতে হবে। আমিও কিছু থেকে একে যাওয়া মানেই আমি কিন্তু সর্বদা ভাগ করছি। এই জায়গাটা যেন কারোর ভুল না হয়। আমি এই জায়গায় 8-এর 25 থেকে একে আসছি, এর অর্থ আমি ভাগ করছি 8-এর 25 দিয়ে। আমি 8-এর 25 দিয়ে ভাগ করছি। সুতরাং এই দিকেও মানে দামের ক্ষেত্রেও আমরা 8-এর 25 দিয়ে ভাগবো। কাকে? না 1,80,000-কে। তাহলে এই 1,80,000 ভাগ 8-এর 25 টাকা সমান ভাগ চিহ্নটা গুণ হবে 25-এর 8 টাকা। তাহলে এটাকে আমাকে কাটাকাটি করতে হবে। 1,80,000-কে আমি 8 দিয়ে ভাগ করব। 8 দুগুণে 16, 2 শূন্য, আবার 8 দুগুণে 16, 4 শূন্য নামলো, তাহলে দুখানা শূন্য নামিয়েছি, 5 8 40। তাহলে কিছু থাকলো না, আর কি থাকছে আমার এই দুখানা শূন্য, সেই দুখানা শূন্য নামবে শূন্য দিয়ে শূন্য, আবার একটা নামবে শূন্য দিয়ে শূন্য। তাহলে 22,500। 8 দিয়ে 1,80,000-কে কাটলে 22,500। এবার এই 22,500-কে আমরা 25 দ্বারা গুণ করব। 25 দ্বারা গুণ করব, গুণ করলে 25 শূন্যে 0 0, 5 25-এ 125, হাতে 12, 25 দুগুণে 50, 50 12-এ 62, হাতে 6, আবার 25 দুগুণে 50, 6-এ 56। তাহলে 5,62,500। 5,62,500 টাকা হয়েছে। তাহলে আমার প্রশ্ন কি ছিল? আমার প্রশ্ন ছিল সম্পূর্ণ সম্পত্তির কত। তাহলে অতএব সম্পূর্ণ সম্পত্তির দাম
সম্পূর্ণ সম্পত্তির দাম, সম্পূর্ণ সম্পত্তি মানে এক অংশ সম্পত্তি, সেই সম্পূর্ণ সম্পত্তির দাম 5,62,500 টাকা। এখানে একটা জিনিস কিন্তু মনে রাখার মতো, যে আমাকে বলেছে 2/3 অংশের 5 আমি কিনছি, তাহলে আমি কিনছি 2/5 অংশ, এবং আমার অংশের 4/5, তাহলে আমার অংশ 2/5, তার 4/5 অংশ বিক্রি করছি, মানে আমি 8/25 অংশ বিক্রি করছি। সেই 8/25 দাম হচ্ছে 1,80,000। আর দ্বিতীয় কি মনে রাখতে হবে? দ্বিতীয় মনে রাখতে হবে এখানে, যে আমি যখন 8/25 থেকে 1-এ নিয়ে আসছি, মানে ঐকিক নিয়মের 1-এ নিয়ে আসছি, তখন 8/25-কে 8/25 দিয়ে ভাগ করলে তবে আমি 1 পেতে পারি। তাহলে আমি এখানে ভাগ করছি, তাহলে সরল সম্পর্কের জন্য আমি দামকেও 8/25 দিয়ে ভাগ করব। 8/25 দিয়ে ভাগ করেছি, পরে সেই ভাগ চিহ্ন গুণ হয়েছে এবং ভগ্নাংশটা উল্টে গেছে, দিয়ে স্বাভাবিক কাটাকাটি করে 5,62,500 টাকা। তাহলে এই হয়ে গেল আমার সম্পত্তির দাম। ওকে, এই অঙ্কটা ইংলিশ মিডিয়ামে আমরা একবার দেখে নিই। ইংলিশ মিডিয়ামে এই প্রবলেমটা দিয়েছে, বলছে আই বট 2/3 of 5 of a property and sold 5 of my share for rupees 1,80,000. What is the value of the whole property at the same rate? মানে আমি যে দামে বিক্রি করেছি সেই দামেই সমস্ত সম্পত্তির দাম কত, সেম রেট। 4D, তাহলে I bought 2/3 of 3/5 part of property equal to 2/5 part of the property. Now I sold 4/5 of my, তাহলে 4/5 of my share is 2/5 part, that is 4/5 of 2/5 part equal to 4 2s are 8, 5 5s are 25 part of the property. তাহলে 8/25 part of property values rupees 1,80,000. Then one part of the property values rupees 1,80,000 by 8/25. Here in the part we divide the fraction by 8/25 to get 1. 8/25 to get 1, and there is division. Here also for the price we divide the price by 8/25, as the relation is direct. Here part of the properties and the values of the property are in direct relation. Now rupees 1,80,000 into 25/8, here the division turns into multiplication and the fraction get inverse, equal to a reduce করলে 1,80,000 divide by 8, 8 2s are 16, 20, again 8 2s are 16, 40, 8 4s are 50, 0, 8 0 0, again and 1 0 0 0. That is reduced by 8, it gets 22,500.
then multiply by this 20,500 multiplied by 20, 8, 0, 0, 25 5s are 125, 125 is 5 in and 12, 25 into 2, 50, 50 plus 12, 62, 62 is 2 and 6, 52 is 25 into 2, 50, 50 and 6, 56. That is rupees 3,62,500. Therefore, the value of whole property, value of the whole property is rupees 5,62,500. Okay, next আমরা নেক্সট প্রবলেমটা করি। চারের উমার বলছে মিসেস মল্লিক তার 3 মাসের আয় দিয়ে 4 মাসের ব্যয় করেন, তার বার্ষিক সঞ্চয় বলে দিয়েছে 1,08,000 টাকা হলে মাসিক আয় কত। আমাকে একটু খুব সুন্দরভাবে ভেবে জিনিসটাকে করতে হবে। আমাকে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটাতে কিন্তু বলা আছে 3 মাসের আয় দিয়ে 4 মাসের ব্যয়, সঞ্চয়ের কথা বলা আছে। এখানেই অঙ্কটা একটু জটিল করা হয়েছে যে সঞ্চয়টা বলে দিয়ে। যদি আয় বা ব্যয়ের কোনো একটা বলা থাকতো তাহলে কিন্তু আমার এতটা জটিল অঙ্কটা হতো না। তার বদলে কি বলা আছে? তার বদলে আমাকে সঞ্চয়ের হিসেব দেওয়া আছে। আমরা সেটাই খুব বুদ্ধি দিয়ে অঙ্কটা করি। কিছুই নয়, একটু ঠান্ডা মাথায় ভাবা যে মিসেস মল্লিক 3 মাসের আয় দিয়ে 4 মাসের ব্যয় চালান। 3 মাসের আয় সমান 4 মাসের ব্যয় অর্থাৎ আমি যদি 4টে মাসকে এই হিসেব করি, 4টে মাসকে আমি যদি এইভাবে হিসেব করে দেখাই, তাহলে তিনি কি করছেন? তিনি 3 মাস ধরে আয় করছেন। আমি 3 মাসের আয়টাকে এইভাবে দেখাই যে তার 3 মাসের আয়, আমি সবুজ কালিতে দেখাচ্ছি, 3 মাসের আয় করছেন তিনি, এবং এই 3 মাসের আয়টাকে 4 মাস ধরে ব্যয় করছেন। 3 মাসের আয়টিকে তিনি 4 মাস ধরে ব্যয় করছেন। আচ্ছা, সবুজ কালিটা দেখা যাচ্ছে না, আমি লাল কালি করব। 3 মাসের আয় দিয়ে তিনি 4 মাস চালাচ্ছেন, অর্থাৎ এই 3 মাসের টাকাটা তিনি ব্যয় করছেন। এই 3 মাসের টাকাটা তিনি ব্যয় করছেন করে তিনি এই 4 মাসকে চালাচ্ছেন। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস। কোনটা দিয়ে? না, এই 3 মাসের আয় দিয়ে। অর্থাৎ তার চতুর্থ মাসে যে আয়টা হচ্ছে, এই আয়টা, চতুর্থ মাসের আয়টা তার কিন্তু সঞ্চয় হচ্ছে। তাহলে প্রতি 4 মাসে তিনি কিন্তু 1 মাসের টাকা সঞ্চয় করে ফেলছেন। ব্যাপারটা বোঝা গেল? আমি তার আয়টাকে লাল কালি দিয়ে এঁকেছি এবং ব্যয় কালো কালি দিয়ে করেছি। তাহলে 3 মাসের আয় তিনি খরচ করে ফেলছেন, মানে আমি কেটে দিচ্ছি, তার ব্যয় হয়ে যাচ্ছে 4 মাসের ব্যয় চালাতে। এবং তার চতুর্থ মাস, এখানে দেখো প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, চতুর্থ, এই চতুর্থ মাসের ব্যয়টা কিন্তু চতুর্থ মাসের আয়টা কিন্তু আমার থেকে যাচ্ছে তার সঞ্চয় হিসেবে। অর্থাৎ আমি এখানে বলতে পারবো যে প্রতি 4 মাসে, অর্থাৎ প্রতি 4 মাসে তিনি 1 মাসের আয় সঞ্চয় করতে পারেন। অর্থাৎ প্রতি 4 মাসে তিনি যদি 1 মাসের আয় সঞ্চয় করেন, তাহলে প্রতি 1 মাসে তিনি 1/4 মাসের আয় সঞ্চয় করতে পারেন। আর আচ্ছা, এটাকে আমি সংখ্যাতেই লিখে দিচ্ছি, প্রতি 4 মাস 1 মাস, এবং প্রতি 12 মাসে তিনি 1/4
গুণ 12 মাসের আয় সঞ্চয় করতে পারেন সমান 3 মাসের আয় সঞ্চয় করতে 3 মাসের আয় সঞ্চয় করতে পারেন। অর্থাৎ আমি এখান থেকে কি দেখতে পেলাম, তার 3 মাসের সঞ্চয় হচ্ছে, যে 3 মাসের আয় তিনি করছেন সেই 3 মাসের আয়টা তিনি 12 মাস ধরে সঞ্চয় করে ফেলছেন। মোট 3 মাসের আয়, তিনি 3 মাসে যে টাকা আয় করছেন সেই টাকা কিন্তু তিনি তার 12 মাসের সঞ্চয় হিসেবে ধরে রাখতে পারছেন। অর্থাৎ আমি এখানে বলতে পারবো তার বার্ষিক সঞ্চয়, তার বার্ষিক সঞ্চয়, বার্ষিক সঞ্চয় সমান 3 মাসের আয়, 3 মাসের আয়। আমাকে প্রদত্ত মানে প্রশ্নে দেয়া আছে তার বার্ষিক সঞ্চয় হচ্ছে 1,08,000 টাকা। তাহলে আমরা বলি সুতরাং 3 মাসের আয়, 3 মাসের আয় সমান 1,08,000 টাকা। যেহেতু এটাই বার্ষিক সঞ্চয় তাই 1 মাসের আয়, 1 মাসের আয় সমান 1,08,000 ভাগ 3 টাকা সমান 36,000 টাকা। এটাই আমাকে চেয়েছে। তাহলে আমি উত্তর কি দেব না, তার মাসিক আয় কত। অতএব তার মাসিক আয়, তার মাসিক আয় 36,000 টাকা। আচ্ছা, এখানে তাহলে আমি কি করলাম, আরেকবার এই জায়গাটাকে আমি একটু রিক্যাপ করে দিই না। তিনি 3 মাসের আয় দিয়ে 4 মাসের ব্যয় চালাচ্ছেন, অর্থাৎ তিনি 3 মাস ধরে যে আয় করছেন সেই আয়টি তিনি খরচ করে ফেলছেন, মানে তার বাদ চলে যাচ্ছে 4 মাসের ব্যয় চালাতে গিয়ে। এবং তিনি চতুর্থ মাসে যে আয়টা করছেন তাহলে সেই আয়টা তার সঞ্চয় হিসেবে থেকে যাচ্ছে। এখন প্রতি 4 মাসে তিনি যদি 1 মাসের আয় সঞ্চয় করতে পারেন, তাহলে প্রতি 4 মাসে তিনি 1 মাসের আয় সঞ্চয় হিসেবে রাখছেন। তাহলে 1 মাসের আয়, 1 মাসে তিনি 1/4 মাসের আয় সঞ্চয় করছেন, অর্থাৎ 12 মাসে তিনি 1/4 গুণ 12 মাসের আয় সঞ্চয় করতে পারছেন, অর্থাৎ 3 মাসের আয় সঞ্চয় করতে পারছেন। আমি বলতে পারছি যে তার বার্ষিক সঞ্চয় হচ্ছে তার 3 মাসের আয়ের সাথে সমান। তার বার্ষিক সঞ্চয় তার 3 মাসের আয়ের সাথে সমান। সুতরাং আমি বলেছি 3 মাসের আয়, সুতরাং তার 3 মাসের আয় সমান তার বার্ষিক সঞ্চয়, যেটা আমাকে দেওয়া আছে 1,08,000 টাকা, অর্থাৎ 1 মাসের আয় 1,08,000 ভাগ 3 সমান 36,000 টাকা, অর্থাৎ তার মাসিক আয় 36,000 টাকা। এটা ইংলিশ মিডিয়ামে দেখি। Mrs. Mollick manages her expenses for 4 months by income of 3 months. If her yearly savings is 1,08,000, then find her monthly income. Okay. আমি আরেকবার এখানে ড্রয়িংটা করছি যে ইনকাম অফ, তার যে স্প্যান বলা আছে 4 মান্থের একটা স্প্যান, সেই মান্থ স্প্যানে তিনি কি করছেন না ইনকাম অফ 3 মান্থ, তার 3 মান্থের ইনকাম, তার 3 মান্থের ইনকাম তিনি এক্সপেন্স করছেন ফর 4 মান্থ। তাহলে এই 4 মান্থের এক্সপেন্স চালানোর জন্য তিনি কি করছেন, 3 মান্থের ইনকাম তিনি কিন্তু করে ফেলছেন। দ্যাট ইজ, কিন্তু তিনি তো ইনকাম করা বন্ধ করে দিচ্ছেন না, 4th মান্থে কিন্তু তিনি ইনকাম করছেন এবং সেই ইনকামটা তার থেকে যাচ্ছে। অর্থাৎ আমি বলতে পারবো যে in every 4 month he saves 1 month of income. Okay, sorry, he saves. Now income of
3 months equal to expense of 4 months. That means C save 1 month of income, 1 month of income in every 4 month. ওকে, এবার এটাকে আমি একটু যদি ঘুরিয়ে লিখি, এটাকে ঘুরিয়ে লিখলে in every 4 months she save 1 month of income বা income of 1 month, income of 4 month, sorry, income of 1 month, 4 month, এখানে 1 month, আমি সেটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম in every 4 months she save income of 1 month, that is in every 1 month she save income of 1 by 4 month, in every 12 months she save income of 1/4 into 12 months, that is income of 3 months, that is 12 months savings equal to 3 months income, that is 12 বা savings of 12 months, savings of 12 months equal to income of 3 months, that is yearly savings of 12 months means yearly savings equal to income of 3 months. এটাকে আবার আমরা ঘুরিয়ে লিখি income of 3 months equal to yearly savings. Now yearly savings is rupees 1,08,000, that is income of 1 month equal to yearly savings by 3, yearly savings, আচ্ছা এটা income of 3 month equal to 1,08,000. Now income of 1 month equal to 1,08,000 by 3 equal to 36,000. Therefore income of 1 month means monthly income, that is her monthly income is rupees 36,000. ঠিক আছে, এই হয়ে গেল আমাদের প্রবলেম। এবার আমরা দেখে নিই একবার কি করলাম না, income of 3 months equal to expense of 4 months, that means she save 1 month of income in every 4 months, তাহলে every 4 month যে টাইম, সেই টাইমের মধ্যে তিনি 3 মান্থের ইনকামটাকে এক্সপেন্স করে ফেলছেন, তাহলে লাস্ট মান্থ মানে 4th মান্থের যে ইনকামটা, সেই ইনকামটা তিনি কিন্তু সেভ বা সঞ্চয় করে রাখতে পারছেন। দ্যাট মিনস in every 4 months save income of 1 month, that is in 1 month she save income of 1 by 4 month, and income of every 12 months she save 3 months of income. এবার সেটাকে ঘুরিয়ে লিখেছি savings of 12 month equal to income of 3 month, that is yearly savings equal to income of 3 month. এবার ইয়ারলি সেভিংসটা আমার দেওয়া আছে, তাই ইয়ারলি সেভিংসটাকে আমি পরে লিখলাম, that is income of 3 month equal to yearly savings, that is 1,08,000. So income of 1 month is
36,000, that is her monthly income is 36,000. তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল কোশ্চেনের অ্যান্সার। তোমরা ভালো করে এগুলোকে ফলো করো, তাহলেই হবে। গুড বাই।